একজন প্রতিভাবান ডাক্তার যখন সিরিয়াল কিলার হয়ে ওঠে, তখন তিনি নির্বিধায় একের পর এক নিরপরাধ মানুষকে হত্যা করতে থাকে। তবে এই চিকিৎসককে মানুষের হত্যার পেছনে লুকিয়ে আছে এক অভাবনীয় বিশেষ উদ্দেশ্য। সম্প্রতি একটি এলাকায় 10টিরও বেশি ধারাবাহিক খুনের ঘটনা ঘটে। ক্লু ধরে পুলিশ অবশেষে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়। আজ রাতে সোয়াট টিম সেখানে অভিযান চালায়। ভেতরে খুনি উপস্থিত ছিল এবং অপারেশন টেবিলে একজন রোগী শুয়েছিল। ঘটনাস্থল দেখে মনে হচ্ছে খুনি একজন ডাক্তার। কিছুক্ষণ পর প্রসিকিউটর আসামি ইউকিয়ামকে জিজ্ঞাসাবাদ করে। ইউকিয়াম স্বীকার করে যে তিনি দুরারোগ্য ব্যক্তিদের জন্য একটি ওষুধ তৈরি করছে, যা প্রায় সব ধরনের কঠিন রোগ নিরাময় করতে সক্ষম। গ্রেপ্তারের ঠিক আগে তিনি যে রোগীকে চিকিৎসা দিচ্ছিলেন সে ছিল ক্যান্সারের শেষ পর্যায়ের রোগী। পুলিশের হস্তক্ষেপ না হলে সেই ব্যক্তি আজ নতুন জীবন ফিরে পেত। ফ্রিজে পাওয়া মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং লাশের টুকরোগুলো বিষয়ে তিনি জানান এগুলো ওষুধ তৈরির ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ ছিল। ওষুধ সফল করার জন্য মানুষের শরীর বা টিস্যুর প্রয়োজন ছিল। প্রসিকিউটর বারবার জানতে চান তিনি মোট কতজনকে হত্যা করেছে এবং তাদের লাশ কোথায়। ইউকিয়াম তার নোট বইয়ে একটি শূন্য লেখেন। তিনি মোট 17 জনকে হত্যা করেছে, কিন্তু তার দাবি অনুযায়ী এই 17 জনের মৃত্যু কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাবে। তাই হিসাব করলে তিনি আসলে কাউকেই হত্যা করেননি। ইউকিয়াম এই নিজেকে ত্রাত্রা বাবার যুক্তিকে প্রসিকিউটর তুচ্ছ জ্ঞান করে। তার চোখে ইউকিয়াম স্রেফ একজন সিরিয়াল কিলার। তবে সবাই তেমনটা ভাবছে না, বিশেষ করে আইনজীবী হানজুন এতদিন বিবেক বিসর্জন দিয়ে কেবল বড় লোকদের মামলা লড়তেন, কারণ তার মেয়ের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। তার মেয়ে একটি বিরল বংশগত রোগে আক্রান্ত, যার জন্য হানজুন কয়েক বছর ধরে হন্যে হয়ে ওষুধ খুঁজছিলেন। কষ্টের ফল হিসেবে কিছুদিন আগে হানজুন একজন ওষুধ ব্যবসায়ীর সন্ধান পান। সেই ব্যবসায়ী জানান এই রোগ নিরাময়ে একটি ওষুধ গবেষণাকারী আছে এবং ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল চমৎকার। মেয়ের অবস্থা দিন দিন খারাপ হতে থাকায় হানজুন এই ওষুধের উপরে সব আশা ভরসা রাখে, কিন্তু হঠাৎ করে সেই ব্যবসায়ী নিখোঁজ হয়ে যান। হানজুন যখন খুব চিন্তিত, তখন তার পরিচিত সাংবাদিক তার সাথে যোগাযোগ করে। সাংবাদিক তাকে একজন মক্কেলের নাম প্রস্তাব করে, যিনি আর কেউ নন 17 জন মানুষকে হত্যাকারী ইউকিয়াম। শোনা যায় ইউকিয়াম নিজেকে হানজুনের তার আইনজীবী হিসেবে চেয়েছেন। যদি হানজুন রাজি হন তবে তিনি 10 অঙ্কের বিশাল পারিশ্রমিক পাবেন। হানজুন বুঝতে পারছিলেন না কেন ইউকিয়াম কোনো নামী ল ফার্মে না গিয়ে তাকে বেছে নিলেন। সাংবাদিক জানান ইউকিয়াম একজন ব্যক্তির কথা উল্লেখ করেছে, যিনি সেই নিখোঁজ হওয়া ওষুধ ব্যবসায়ী। তার সেই ব্যবসায়ী ইউকিয়াম হাতে মারা গেছে। ব্যবসায়ীর মৃত্যুর খবর শুনে হানজুন বুঝতে পারেন বিষয়টি মোটেও সহজ নয়। তিনি সাংবাদিকদের মাধ্যমে ইউকিয়ামের সাথে দেখা করার ব্যবস্থা করে। দেখা মাত্রই হানজুন সরাসরি জিজ্ঞেস করে তিনি কি সত্যি সেই ব্যবসায়ীকে হত্যা করেছে কি না। ইউকিয়াম অবিলম্বে স্বীকার করে যে সেই কাজটা তিনি করেছে। হানজুন তখন সেই ওষুধের কথা জানতে চাইলে ইউকিয়াম শান্তভাবে হানজুনের মেয়ের নাম উচ্চারণ করে। স্পষ্টতই তিনি হানজুনের মেয়ের অসুস্থতা এবং ওষুধের জন্য তার আকুলতা কথা জানতেন। ইউকিয়াম হানজুনের মনে করিয়ে দেন যে এই ব্যবসায়ী যে ওষুধের কথা বলছিল তা দিয়ে তার মেয়ের রোগ সারবে না, কিন্তু ইউকিয়াম নিজে তা সরাতে পারবেন। হানজুন বিশ্বাস না করলে ইউকিয়াম জোর দিয়ে বলেন যে হানজুন অবশ্যই তার মামলা লড়বেন। তিনি আরো বলেন হানজুন যদি সুস্থ করে তোলা রোগীদের একবার দেখেন তবে তার ক্ষমতা বুঝতে পারবে, কারণ এই রোগীর সবাই ছিল মৃতপ্রায়। এই কথা শোনার পর হানজুন বিস্মিত হয়ে সাংবাদিক এর কাছ থেকে ইউকিয়াম সম্পর্কে আরো তথ্য নেন। সাংবাদিক খুব বেশি জানতেন না, তবে গ্রেফতারের আগে ইউকিয়াম তাকে ডেকেছিলেন এবং সাংবাদিক নিজের চোখে কয়েকজন দুরারোগ্য ব্যতীত রোগীকে সুস্থ হতে দেখেছিলেন। হানজুন তবুও পুরোপুরি নিশ্চিত হতে না পেরে নিজে একজন সুস্থ রোগীর সাথে দেখা করতে যান। তথ্য অনুযায়ী তিনি জিয়াং নামের এক যুবককে খুঁজে পান, যে আগে পক্ষাগস্ত হয়ে হুইল চেয়ারে থাকত।
হানজুন তাকে দেখে স্তব্ধ হয়ে যান। জিয়াং এখন পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করছে। মনে হচ্ছে ইউকিয়ামের হাতে সত্যি মানুষকে বাঁচিয়ে তোলার অলৌকিক ক্ষমতা আছে। এদিকে প্রসিকিউটর চা ইউকিয়ামকে ঘৃণা করতে থাকেন। তার মতে কেউ যদি কোটি মানুষের প্রাণও বাঁচায় কিন্তু একজনকে হত্যা করে তবে সে খুনি, সে ঈশ্বর নয়। এরপর লাইফ ডিটেক্টর টেস্টের ফলাফল আসে এবং প্রমাণিত হয় যে ইউকিয়াম মিথ্যা বলছে না। তার খুনের উদ্দেশ্য ছিল চিকিৎসা গবেষণা। এই কারণে ইউকিয়াম তার অপরাধের জবানবন্দিতে একজন মহান ব্যক্তির আত্মজীবনী হিসেবে লিখেছিল। জিজ্ঞাসাবাদের মুখে ইউকিয়াম ওষুধ আবিষ্কারের গল্প শোনান। প্রথমে তিনি গবেষণার উদ্ভিদ ওষুধের একটি ফুলের টবে ফেলেছিলেন। পরদিন দেখেন শুকিয়ে যাওয়া ফুলটি আবার সতেজ হয়ে ফুটছে। এরপর তিনি মাছের ট্যাঙ্কে সেই ওষুধ দেন এবং মুমূর্ষ মাছটি রাতারাতি বেঁচে ওঠে। এরপর তিনি মানুষকে নিয়ে এই উন্মাদ গবেষণা শুরু করেন। ওষুধের কাহিনী বলার পাশাপাশি ইউকিয়াম প্রসিকিউটরের সাথে একটি চুক্তির প্রস্তাব দেন। তিনি কয়েকজন লাশের হদিশ বলে দেন এবং আদালতে নিজের দোষ স্বীকার করার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে তার দাবি ছিল আদালতে তাকে একটি সুযোগ দিতে হবে যাতে তিনি কোনো অপারেশন ছাড়াই একজন মৃতপ্রায় রোগীর সবার সামনে সুস্থ করে দেখাতে পারেন। ইউকিয়ামের দেওয়া তথ্য মতে পুলিশ পাহাড়ের লাশের সন্ধান পায়। তবুও প্রসিকিউটর চা এই চুক্তিতে রাজি হলো না এবং ইউকিয়ামের মৃত্যুদণ্ড নিশ্চিত করার পরিকল্পনা করে। অন্যদিকে সুস্থ হয়ে ওঠা জিয়াংকে দেখার পর হানজুনের কৌতূহল আরও বেড়ে যায়। পরবর্তী সাক্ষাতে ইউকিয়াম তার অতীত শেয়ার করে। কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তিনি কোমায় চলে যান এবং 3 বছর পর অলৌকিকভাবে তার জ্ঞান ফিরে। কিন্তু ফিরে আসার পর তিনি দুর্ঘটনার পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। মেডিকেল কলেজের মেধা তালিকায় প্রথম হওয়ায় এই মেধাবী ছাত্র তখন নিজের উপরে গবেষণা করতে শুরু করে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে। অসংখ্য পরীক্ষার পর তিনি একটি বিশেষ ওষুধ তৈরি করেন যা কেবল তার নিজের যন্ত্রণায় দূর করেনি বরং অন্যান্য জটিল রোগেরও সমাধান হয়ে দাঁড়ায়। শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হয়। আদালতে প্রসিকিউটর চা উদ্ধার করা লাশের বীভৎস ছবি দেখান। লাশগুলো খণ্ডিত এবং বিকৃত ছিল। চা দাবি করেন যদি উদ্দেশ্য কেবল চিকিৎসা গবেষণারই হতো তবে লাশগুলো এভাবে নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। এছাড়া চা তদন্ত করে বের করেন যে নিহতদের একজন ছিলেন সেই গাড়ি চালক যার কারণে ইউকিয়ামের দুর্ঘটনা ঘটেছিল। প্রসিকিউটর চা যুক্তি দেন যে ইউকিয়ামের মূল উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া এবং এটি একটি ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড। হানজুন শুরুতে কোনো পক্ষেই কথা বলেননি। তিনি শুধু আদালতকে জানান যে পরবর্তী শুনানিতে তিনি এমন 6 জন সাক্ষীকে হাজির করবেন যারা ইউকিয়ামের চিকিৎসায় সুস্থ হয়েছেন। আদালতের বাইরে ইউকিয়াম হানজুনকে চাপ দেন যে তাকে যেভাবে হোক সাজা কামাতে হবে, নয়তো হানজুনের মেয়ের মৃত্যুর অনিবার্য। মেয়েকে বাঁচানোর জন্য হানজুন ইউকিয়ামের তার শেষ ভরসা হিসেবে ধরে নেন। পরের শুনানির পর হানজুন ল ফার্ম থেকে পদত্যাগ করেন এবং সাংবাদিক জাওয়ের ব্যক্তিগত স্টুডিওতে যোগ দেন। হানজুনের পরামর্শে যাও একটি নিবন্ধ লেখন আর শিরোনাম ছিল প্রসিকিউটর কেন সত্যকে উপেক্ষা করেছে। এটি প্রকাশিত হওয়ার পর প্রসিকিউটরের বিভাগ চাপের মুখে পড়ে, কিন্তু প্রসিকিউটরের চা নাতে স্বীকার করতে রাজি ছিলেন না। পরবর্তী শুনানির জন্য হানজুন সেই 6 জন রোগীর পরিবারকে খুঁজতে থাকেন। প্রথমে তিনি জিয়াংয়ের মেয়ের কাছে যান, কিন্তু তিনি আদালতে সাক্ষ্য দিতে অস্বীকার করেন। তিনি চান না কেউ জানুক যে তার ছেলে একজন খুনের হাতে সুস্থ হয়েছে। প্রায় বিফল হয়ে হানজুন আদালত ভবনে বিচার বিভাগের প্রধানের সাথে দেখা করতে যান। সেখানে প্রসিকিউটর চা উপস্থিত ছিলেন। মূলত হানজুন এবং চা একে অপরের পরিচিত। হানজুন যখন শিক্ষক ছিলেন, চা ছিলেন একজন সবচেয়ে মেধাবী ছাত্র, কিন্তু এখন চা তার শিক্ষকের প্রতি কোনো সম্মান না দেখিয়ে উল্টো কর্কশ ভাষায় কথা বলে। হানজুন প্রধানকে জানান যে সাক্ষীরা উপস্থিত থাকবে। প্রধান জানান পরবর্তী শুনানির মূল বিষয় হবে ইউকিয়ামের অপরাধের উদ্দেশ্য। এটি কি নিতক্ষণ নাকি চিকিৎসা শাস্ত্রে। রাতে হানজুনের সাবেক ল ফার্মের সেক্রেটারি তার সাথে দেখা করতে আসে।
এবং হানজুনকে সাহায্য করার প্রস্তাব দেন। সেক্রেটারি তার সামাজিক দক্ষতা কাজে লাগিয়ে জিয়াংয়ের মা এবং আরও এক লিউকেমিয়া আক্রান্ত রোগীকে সাক্ষ্য দিতে রাজি করান। কিন্তু তার সেক্রেটারি ইউকিয়ামের পাঠানো একটি চিঠি দেখেন। চিঠিতে ইউকিয়াম হুমকি দিয়েছেন যে তিনি সাক্ষীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেবে। হানজুন বুঝতে পারেন সাক্ষীরা কৃতজ্ঞতার জন্য নয়, বরং ভয়ে সাক্ষ্য দিতে আসছে। হানজুন ইউকিয়ামকে সতর্ক করেন যেন তার অনুমতি ছাড়া সাক্ষীদের সাথে যোগাযোগ না করা হয়। দ্বিতীয় শুনানিতে জিয়ংয়ের মা তার ছেলের অলৌকিক সুস্থতার কথা জানান, কিন্তু প্রসিকিউটর চা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। তিনি এক ফরেনসিক গবেষক হাজির করেন। তিনি সাক্ষ্য দেন যে চিকিৎসা বিজ্ঞানে পক্ষাঘাত সেরে যাওয়ার কোনো নজির নেই, তাই জিয়ং সম্ভবত অন্য কোনো রোগে আক্রান্ত ছিল যা সহজে সেরে যায়। এই সাক্ষাতের পর পরিস্থিতি ইউকিয়ামের বিপক্ষে চলে যায়। সবচেয়ে বড় ধাক্কা লাগে যখন সুস্থ হয়ে ওঠা লিউকিয়ামের রোগী সং প্রসিকিউটরের পক্ষে সাক্ষ্য দিতে দাঁড়ান। সং দাবি করেন ইউকিয়াম একজন প্রতারক, কারণ তার রোগ আবার ফিরে এসেছে। এই সাক্ষীর ফলে হানজুন কোণঠাসা হয়ে পড়ে, কিন্তু সত্যের মোড় আবার ঘুরে যায়। শুনানির পর প্রসিকিউটর চা সং এর সাথে দেখা করেন। সং তাকে জানান যে ইউকিয়ামের চিকিৎসা সুস্থ হওয়ার পর তিনি ভয়ে হাসপাতালে গিয়ে দ্বিতীয়বার সার্জারি করেছিলেন। তখন প্রসিকিউটর চাওয়ের মনে পড়ে গ্রেফতার হওয়ার সময় ইউকিয়ামের একটি সতর্কবাণী, তার চিকিৎসায় সুস্থ হওয়া রোগীরা যেন কখনোই হাসপাতালে গিয়ে অন্য চিকিৎসা না নেয়। দুই ধরনের চিকিৎসা পদ্ধতি মিশে যাওয়ায় সং এর অবস্থা খারাপ হয়েছে। চা বুঝতে পারেন ইউকিয়াম আসলেই তাকে সুস্থ করেছিল এবং সং নিজেকে বলেই আবার অসুস্থ করেছে। এদিকে হানজুন ইউকিয়ামের উপর বিশ্বাস হারাতে শুরু করে এবং সন্দেহ করে যে ইউকিয়ামের মূল উদ্দেশ্য হয়তো পৃথিবীকে নিজের প্রতিভা দেখানো। ইউকিয়াম স্বীকার করে যে হ্যাঁ, তিনি নিজেকে প্রমাণ করতে চান, তবে তার পিছনে কারণটি হানজুন সত্য করতে পারবেন না। ইউকিয়াম নামের এই ডাক্তার টানা 17 জনকে হত্যা করার মাধ্যমে তার ওষুধের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে এবং দাবি করে যে এই বিশেষ ওষুধটি পৃথিবীর সমস্ত দুরারোগ্য ব্যাধি নিরাময় করতে সক্ষম। নিজের দুরারোগ্য ব্যতীত আক্রান্ত ও মৃত্যু পথযাত্রী মেয়েকে বাঁচানোর জন্য আইনজীবী হানজুন সবকিছু বাজি রেখে ইউকিয়ামের পক্ষে লড়াই করার সিদ্ধান্ত নেন। হানজুনের স্ত্রী একজন ডাক্তার। তিনি স্বামীর এই বেপরোয়া এবং ভিত্তিহীন কাজের বিরোধিতা করে এবং দৃঢ়ভাবে বলে যে স্বামীর উচিত নয় তাদের মেয়ের ভাগ্যকে একজন খুনি শয়তানের হাতে তুলে দেওয়া উচিত। কিন্তু স্ত্রীর কথা সত্ত্বেও হানজুন নিজের সিদ্ধান্তে অটল থাকে। মেয়ের জন্য তিনি যে কোনো ঝুঁকি নিতে, এমনকি নিজের জীবন দিতেও প্রস্তুত। অন্যদিকে হানজুনের প্রতিপক্ষ প্রসিকিউটর চা ইউকিয়ামকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে বদ্ধপরিকর। নিজের উদ্দেশ্য হাসিলের জন্য প্রসিকিউটর চা এমন এক রাজনীতিবিদদের সাথে যোগাযোগ করে যিনি নির্বাচনের জন্য নিজের প্রচারণার জন্য সুযোগ খুঁজছিল এবং তাকে একটি টিভি শোতে অতিথি হিসেবে যাওয়ার অনুরোধ করে। রাজনীতিবিদ রাজি হন এবং শোতে গিয়ে বড় বড় কথা বলে, বিশেষ করে বারবার জোর দেন যে ইউকিয়ামকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কারণ তার মতে মৃত্যুদণ্ডই হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার শেষ উপায়। এমনকি এর রাজনীতিবিদ শো এর মাধ্যমে হানজুনকে উদ্দেশ্য করে কথা বলে এবং তাকে খুনির আইনজীবী হিসেবে কাজ থেকে পদত্যাগ করার আহ্বান জানায়। রাজনীতিবিদের এই শো অপরে ভাইরাল হয়ে যায়। রাতারাতি হানজুন পুরো ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং সবাই তাকে একজন বিবেকহীন আইনজীবী হিসেবে গালিগালাজ করতে থাকে। কিন্তু এমন ফলাফল প্রসিকিউটর চা মোটেই চাননি। প্রসিকিউটর চা সেই রাজনীতিবিদের সাথে যোগাযোগ করে। রাজনীতিবিদ তার শো এর পরিকল্পনাকারী সেক্রেটারিকে নিয়ে এসেছিল। সেক্রেটারি প্রসিকিউটরের কাছে প্রশংসা পাওয়ার আশা করেছিল, কিন্তু উল্টো প্রসিকিউটর চা তাকে সবার সামনে ভর্ৎসনা করে। তিনি সরাসরি বলে শোতে রাজনীতিবিদের এই পারফরমেন্স ছিল কেবল সস্তা বিনোদন এবং একটি হাসির খোরাক যার কোনো সারমর্ম নেই। তাছাড়া তিনি রাজনীতিবিদের শোতে পাঠানো সুপারিশ করেছিল মৃত্যুদণ্ডের বিষয়ে জনমত তৈরি করার জন্য, আইনজীবী হানজুনকে জন রোসের মুখে ফেলার জন্য নয়। যদিও তার প্রতিপক্ষ, তবুও এটা স্পষ্ট যে প্রসিকিউটর চা হানজুনের ক্ষতি করা বা তাকে অপমান করার কোনো চেষ্টাই করেননি।
হানজুন খুব গুরুত্বের সাথে ইউকিয়ামের পক্ষে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার সহযোগী সাংবাদিকের সহায়তায় হানজুন বুঝতে পারে যে ইউকিয়ামের হাতে খুন হওয়া 17 জনই ছিল বিভিন্ন অপরাধের সাজাপ্রাপ্ত দামি আসামি। এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর হানজুন সঙ্গে সঙ্গে সাংবাদিককে একটি আর্টিকেল লেখার নির্দেশ দেন, যাতে জনগণের মধ্যে উল্টো জনমত তৈরি করা যায়। এই কৌশলটি বেশ কাজে লাগে। আর্টিকেলটি ছড়িয়ে পড়ার সাথে সাথে অনলাইনে তুমুল আলোচনা শুরু হয় এবং মানুষের কথাবার্তা বদলে যেতে শুরু করে। তারা বলতে শুরু করে, যদি ইউকিয়াম জীবন রক্ষাকারী ওষুধ তৈরির জন্য এমন সব মানুষকে মেরে থাকে যারা খাওয়ার অযোগ্য অপরাধী, তাহলে আসল শয়তান কে, ইউকিয়াম নাকি সেই সব অপরাধী যারা সংশোধিত না হয়ে আইনের চোখ ফাঁকি দিয়ে আসছিল? দুই ধরনের জনমতের এই দোলচলনের মাধ্যমে যথাসময়ে আবার আদালতের বিচার শুরু হয়। এবার হানজুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ দাখিল করে। নথিপত্রে দেখা যায় মেডিকেল কলেজে পড়ার সময় ইউকিয়াম একটি মেডিকেল গ্রুপের কাছ থেকে তার এই ওষুধের গবেষণা প্রস্তাব জমা দিয়েছিল। সেই প্রস্তাবনার বিষয়বস্তু এবং বর্তমানে তার করা দাবি ওষুধ ফর্মুলা প্রায় একই। আর সেই সময় ইউকিয়ামের প্রস্তাবটি মেডিকেল গ্রুপ দ্বারা অত্যন্ত প্রশংসিত এবং স্বীকৃত হয়েছিল। অন্য কথায়, ইউকিয়ামের এই বিশেষ ওষুধটির দাবি কোনো ভিত্তিহীন গল্প নয়। কিন্তু পরবর্তীতে ইউকিয়াম দুর্ভাগ্যবশত গাড়ি দুর্ঘটনার শিকার হন এবং পুরো 3 বছর বিছানায় শুয়েছিল। অথচ যে গাড়ি তাকে ধাক্কা দিয়েছিল তার চালক আইনি ফাঁক ফোকর দিয়ে শাস্তি থেকে বেঁচে যায়। এরপর থেকে ইউকিয়াম সিদ্ধান্ত নেন যে যারা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়া বড় অপরাধী, তাদেরকেই তিনি তার প্রতিপক্ষ গিনিপিগ হিসেবে ব্যবহার করবে। হানজুন আদালত জোর দিয়ে বলে, ইউকিয়ামের হাতে যারা মারা গেছে তারা সবাই ছিল সমাজের আবর্জনা, কোনো নির্দোষ সাধারণ মানুষ নয়। প্রসিকিউটর হানজুনের এই যুক্তিতে বিরোধিতা করে এবং বলে যে ইউকিয়াম চিকিৎসা পরীক্ষার নাম দিয়ে মানুষ খুন করছে। এ দাবি দুফের টেকে না। এর জবাব হানজুন পাল্টা কিছু নথি জমা দেন। নথিতে দেখা যায় এই ওষুধের মূল উপাদান হলো মানুষের রক্ত এবং সেটি আসামি ইউকিয়াম নিজের রক্ত। এটাই হলো সেই তথাকথিত বিশেষ ওষুধের আসল সত্য। আসলে গাড়ি দুর্ঘটনার পর জ্ঞান ফেরার পর ইউকিয়ামের শরীরের রক্তে মিউটেশন পরিবর্তন ঘটে এবং এই রক্তে এমন কিছু কোষ তৈরি হয় যা দুরারোগ্য ব্যাধি সরাতে সক্ষম। এর আগে এটি প্রমাণ করার জন্য হানজুন ইউকিয়ামের রক্তের রিপোর্ট সংগ্রহ করেছিল, যা প্রমাণ করে যে ইউকিয়ামের কথাই সত্য। তার রক্তে আসলে বিরল নিরাময়কারী কোষ রয়েছে। আদালতকে এই বিষয়টি বিশ্বাস করানোর জন্য হানজুন একটি মেডিকেল ডেমনস্ট্রেশন প্রদর্শনী করার আবেদন করে। তিনি আশা করে পরবর্তী শুনানিতে ইউকিয়ামকে তার রক্ত দিয়ে কোনো দুরারোগ্য রোগীর চিকিৎসা করার সুযোগ দেওয়া হবে। শুনানির পর মিডিয়ার সামনে হানজুন ঘোষণা দেন যে যদি ইউকিয়াম মিথ্যা কথা বলে থাকে তবে তিনি স্বেচ্ছায় তার আইনজীবীর পোশাক খুলে ফেলবে। যদিও প্রসিকিউটর কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিল, তবুও তিনি দমে যাননি। তিনি মিডিয়াকে বলে যে আদালত হলো অপরাধ প্রমাণের জায়গা, আসামির আলৌকিক ক্ষমতা দেখানোর মঞ্চ নয়। পাল্টা আঘাত করার জন্য প্রসিকিউটর হঠাৎ ভাবলেন হয়তো চিকিৎসা পরীক্ষার নামে মানুষ খুন করার সময় ইউকিয়ামের কোনো সহযোগী ছিল। সম্ভাব্য সহযোগীকে খুঁজে বের করার জন্য তিনি তার লোকদের দিয়ে তদন্ত করার নির্দেশ দেন। অন্যদিকে হানজুন সন্দেহ করেছিল যে ইউকিয়ামের পুরো চিকিৎসা পরীক্ষার প্রক্রিয়ায় হয়তো অন্য কেউ জড়িত ছিল বা জানত। ইউকিয়াম বলেছিল 3 বছর আগে কোমা থেকে জাগার পর তার প্রধান ডাক্তার হান প্রথম তার রক্তের পরিবর্তনটি খেয়াল করেছিল। হানজুন অবিলম্বে সেই ডাক্তার হানের সাথে দেখা করে, কিন্তু ডাক্তার হান ব্যাখ্যা করে যে রক্তের পরিবর্তনের বিষয়টি ছিল কেবল তার ব্যক্তিগত অনুমান, কোনো প্রমাণিত সত্য নয়। আর ইউকিয়াম যে বিশেষ ওষুধের কথা বলেছে তা অত্যন্ত অস্থিতিশীল এবং তথাকথিত রক্তের থেরাপি ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছায়নি। ডাক্তার হানের কথা শুনে হানজুন কিছুটা হতাশ হয়ে পড়ে,
কিন্তু ফেরার পথে তিনি খেয়াল করে দরজার বাইরে কেউ একজন হয়তো ডাক্তারের উপর নজরদারি করছে। অন্যদিকে প্রসিকিউটর চা ফরেনসিক ল্যাব থেকে গবেষকদের জবানবন্দি সংগ্রহ করে। জবানবন্দিতে নিশ্চিত করা হয় যে বর্তমান পর্যায়ে ইউকিয়ামের তথাকথিত বিশেষ ওষুধ এবং রক্তের থেরাপি বিজ্ঞানের দ্বারা প্রমাণ করা সম্ভব নয়। এই জবানবন্দি হাতে নিয়ে পরবর্তী শুনানিতে প্রসিকিউটর চা আদালতের কাছে ইউকিয়ামের মৃত্যুর দাবি করে। হান জুন আমেরিকার ব্লাড অ্যাসোসিয়েশনের মতামত তুলে ধরে এবং আদালতের কাছে শাস্তির পরিমাণ কমানোর অনুরোধ জানায়। সেই সাথে চিকিৎসা প্রদর্শনীয় আবেদনও চালিয়ে যান। সব দিক বিবেচনা করে বিচারক শেষ পর্যন্ত ফরেনসিক ল্যাবের মতামত গ্রহণ করে। হান জুনকে হতাশ করে রায় ঘোষণা করে ইউকিয়ামের মৃত্যুদণ্ডের রায় শুনে ইউকিয়াম বিচলিত হন না, যেন তার মনে অন্য কোনো পরিকল্পনা আছে। খুব শীঘ্রই হান জুন এই রায়ের সিদ্ধান্তে আপিল করে। প্রসিকিউটর চা এই রাউন্ডেও যেন জেতেন তা নিশ্চিত করতে উপর মহল থেকে প্রসিকিউটরের পরিচিত এবং বেসমেন্টের একজনের দ্বিতীয় শুনানিতে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সংকটময় মুহূর্তে হান জুন চিকিৎসা প্রদর্শনের আবেদনের উপর অটল থাকার সিদ্ধান্ত নেন। যদিও তিনি জানতেন আবেদনটি খারিজ হওয়ার সম্ভাবনাই বেশি, তাই তিনি এমন একটি বিকল্প পরিকল্পনা খোঁজার সিদ্ধান্ত নেন যা ব্যর্থ হওয়া অসম্ভব। তার মেয়ের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে হান জুনকে ইউকিয়ামের উপরেই বাজি ধরতে হবে। দ্বিতীয় শুনানির আগে ইউকিয়ামকে কারাগারে রাখা হয়, যেখানে একজন কয়েদি জানতে পারে যে ইউকিয়ামই তার ভাইকে হত্যা করেছে। ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে রাতে সেই কয়েদি জেলের অন্য কয়েদির সাথে নিয়ে ইউকিয়ামের উপর হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ ইউকিয়ামের শরীরে খিঁচুনি দিয়ে ওঠে এবং সে পড়ে যায়। অ্যাম্বুলেন্সে করে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। জ্ঞান হারানোর আগে ইউকিয়ামের স্বাস্থ্য সহকর্মীদের ডাক্তার হানকে ডাকার অনুরোধ করে। হান জুন দ্রুত জানতে পারে যে ইউকিয়ামকে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু তিনি এতে মোটেও আতঙ্কিত হন না, কারণ এই ঘটনাটি ছিল তার সাজানো বিকল্প পরিকল্পনার অংশ। সেদিন হান জুন ইউকিয়ামকে কিছু রোগীর মেডিকেল রেকর্ড দেখিয়েছিল, যাদের মধ্যে জেলের এই প্রতিশোধ পরায়ণ কয়েদিও ছিল। হান জুন ইউকিয়ামকে তাদের মধ্য থেকে একজনকে বেছে নিতে বলেছিল, যাতে সুযোগ বুঝে নিজের রক্ত দিয়ে তাকে সুস্থ করে আদালতের কাছে তার ক্ষমতা প্রমাণ করা যায়। ইউকিয়াম তাদের মধ্য থেকে এমন একজনকে বেছে নিয়েছিল যার জন্মগতভাবে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত ছিল এবং সে এই প্রতিশোধ পরায়ণ কয়েদিও ছিল। হান জুনের পরিকল্পনা সামান্য পরিবর্তন এনে নিজের চিকিৎসা ক্ষমতা এবং মূল্য প্রমাণ করার জন্য ইউকিয়াম সবকিছু বাজি রাখতে রাজি হয়েছিল। আজ হান জুন হাসপাতালে ইউকিয়ামকে দেখতে যান। স্বাস্থ্যকর্মীরা তাকে জানান ডাক্তার হানের জরুরি চিকিৎসার কারণে ইউকিয়াম এখন বিপদমুক্ত। এছাড়া ইউকিয়াম তার নিজের রক্ত দিয়ে ওই কয়েদিকেও চিকিৎসা করেছে। ফলাফল হিসেবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইউকিয়ামের আঘাতে ওই কয়েদি যে ক্ষত হয়েছিল তা দ্রুত শুকিয়ে গেছে, এমনকি তার জন্মগত চোখের কর্নিয়া সমস্যা পুরোপুরি সেরে গেছে। হান জুন এই পুরো ঘটনাটি নথিবদ্ধ করে বিচারকের কাছে জমা দেন, কিন্তু বিচারক তবুও আবেদন খারিজ করার পরিকল্পনা করছিল। হান জুন শান্তভাবে বিচারককে একটি নিউজ আর্টিকেল দেখান। শিরোনাম ছিল কারাগারে জীবন বাঁচালেন সিরিয়াল কিলার ইউকিয়াম। আর্টিকেলটির কারণে জনমত ইউকিয়ামের পক্ষে চলে যাওয়ায় বিচারক বাধ্য হয়ে হান জুনের প্রস্তাবিত মেডিকেল ডেমনস্ট্রেশন প্রদর্শনী করার অনুমতি দেন। দ্বিতীয় শুনানির শুরুর আগে হান জুন ডাক্তার হানের সাথে দেখা করতে যান, যাতে তাকে দিয়ে ইউকিয়ামের পক্ষে সাক্ষ্য দেওয়ানো যায়, কিন্তু অদ্ভুতভাবে ডাক্তার হান কোনো কারণ ছাড়াই নিখোঁজ হয়ে যান। ডাক্তার হানের বাড়ির বাইরে নজরদারি করা সেই রহস্যময় লোকটির কথা মনে পড়ে হান জুনের। একটু পরে হান জুন ইউকিয়ামের সাথে দেখা করে এবং জানতে পারে তার এই মেডিকেল কার্যকলাপে ডাক্তার হানের ভূমিকা কি ছিল। ইউকিয়াম খুব শান্তভাবে জানান ডাক্তার হান শুধুমাত্র তার প্রধান চিকিৎসক ছিলেন এবং এই বিশেষ ওষুধের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। রাতে প্রসিকিউটর চা হান জুনের সাথে দেখা করতে আসে।
আজ প্রসিকিউটর চা হানজুনের অসুস্থ মেয়ের কথা জানতে পারে এবং বুঝতে পারে কেন হানজুন এই মামলাটি লড়ছে। তিনি হানজুনকে তার আইন পেশার শুরুর দিকে শপথের কথা মনে করিয়ে দেন এবং অনুরোধ করে যেন তিনি আবার আগের ন্যায়পরায়ণ সিনিয়র শিক্ষক হয়ে ওঠে, যিনি খারাপ লোকদের ধরতে কখনো পিছপা হতেন না। হানজুন আবেগজড়িত কণ্ঠে বলে তার মেয়ের জীবন মৃত্যুর এই সুতোর উপরেই জ্বলছে। এখন তিনি মেয়েকে বাঁচানো ছাড়া আর কিছুই ভাবতে চান না। যদিও প্রসিকিউটর চা সত্যি ন্যায় বিচার চান, তবুও তিনি যেন প্রকাশ্যে আদালতে তাকে হারিয়ে দেন। কয়েকদিন পর আদালতে মেডিকেল ডেমনস্ট্রেশনের জন্য রোগী নির্বাচন শুরু হয়ে যায়। হানজুন খুব অস্থির হয়ে পড়ে। তিনি মনে প্রাণে চাইছিল যেন নির্বাচিত রোগীটি তার মেয়ে হয়। যদি সব ঠিক থাকে তবে তার মেয়ে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত বাস্তব হানজুনকে এক বড় আঘাত দেয়। চিকিৎসা প্রদর্শনীর জন্য নির্বাচিত হয় অন্য এক দম্পতির অসুস্থ ছেলে। মেডিকেল ডেমনস্ট্রেশন শুরু হওয়ার সাথে সাথে হানজুন অপারেশন থিয়েটারের পোশাক পরেন। ইউকিয়ামের হাতকড়া খুলে দেওয়া হয় এবং তারপর ইউকিয়ামের শরীর থেকে রক্ত নিয়ে ওই ছেলেটির শরীরে পুশ করা হয়। অপারেশন শেষে ইউকিয়ামের কথা মতো ছেলেটি 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার কথা। সেই রাতে হানজুন এবং প্রসিকিউটর চা দুজনেই অস্থির হয়ে অপেক্ষা করতে থাকে। অবশেষে খবর আসে মৃতপ্রায় ছেলেটি নির্দিষ্ট সময়ের মধ্যে জ্ঞান ফিরে পেয়েছে এবং তার শারীরিক অবস্থা সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ইউকিয়াম দুরারোগ্য রোগীকে বাঁচিয়ে তুলেছে। এই খবর হেডলাইনে চলে আসে। হানজুন একটি দুর্দান্ত জয় পান, কিন্তু এই গল্পের পেছনে গোপন রহস্যগুলো ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। সেই রাতে এক লোক হানজুনের সাথে দেখা করতে আসে। লোকটি নিজের আন্তর্জাতিক মেডিকেল সেন্টারের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। লোকটিকে দেখে হানজুন হঠাৎ খুব নার্ভাস হয়ে পড়ে। হয়তো ইউকিয়ামের এই ঘটনার পেছনে আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। গতকালের আদালতের শুনানিতে ইউকিয়াম এক চিকিৎসা প্রদর্শনের মাধ্যমে নিজের দক্ষতা দেখিয়েছিল। নিজের রক্ত ব্যবহার করে সে এক মরণ ব্যাধিতে আক্রান্ত শিশুকে সফলভাবে জীবিত করে তোলে। খবর ছড়িয়ে পড়তে পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলে যায়। সেই রাতে ইউকিয়ামের প্রতিরক্ষা আইনজীবী হানজুন এক বিশেষ অতিথিকে স্বাগতম জানান। তিনি ছিলেন চাই ইউন মেডিসিন গ্রুপের বোর্ডের চেয়ারম্যান হানজুনকে জানান যে চাই ইউন ইউকিয়ামের রক্তের বিশেষ কার্যকর ওষুধের রূপান্তর করার পরিকল্পনা করছে। তিনি আশা করে হানজুন ইউকিয়ামকে রাজি করাতে সাহায্য করবে। এই বিষয়ে হানজুন রাজি হবে কিনা তা অনিশ্চিত রয়ে যায়। পরদিন আদালতে ইউকিয়ামের হত্যা মামলার রায় দেবে। আদালতের বাইরে ইউকিয়ামের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে থাকা লোকজন এবং তাকে ত্রাণকর্তা মনে করা লোকজন দুই দলে বিভক্ত হয়ে মুখোমুখি তর্কে জড়ায়। ঘটনাস্থলে পরিবেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিচার শুরু হলে প্রসিকিউটর চা যুক্তি দিয়ে জোরালোভাবে বলে যে ইউকিয়াম একজনকে বাঁচালেও তা প্রমাণ করে না যে তার সত্যি মরণব্যাধি সারানোর অলৌকিক ক্ষমতা আছে। উপরন্তু যেসব তথাকথিত সুস্থ হওয়া রোগী আছে তাদের ভবিষ্যতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা তা এখনো অজানা। হানজুন তীক্ষ্ণ জবাব দেন এবং আদালতকে স্মরণ করিয়ে দেন যে পূর্বের কয়েকজন রোগীর রোগ ফিরে আসার কারণ ইউকিয়ামের চিকিৎসা নয়, বরং তারা নিজেরা ইউকিয়ামের প্রতি অবিশ্বাস দেখিয়ে অপারেশনের পর অন্য চিকিৎসা নিয়েছিল। তথাকথিত পার্শ্ব প্রতিক্রিয়া আসলে পরস্পর বিরোধী চিকিৎসা পদ্ধতি একত্রে গ্রহণের ফলে সৃষ্টি হয়েছে। হানজুন মনে করে ইউকিয়ামের রক্ত হতাশার নিমজ্জিত মানুষকে আশার আলো দেখাতে পারে এবং এটি অসংখ্য রোগাক্রান্ত পরিবারের স্বপ্নের বাস্তব রূপ। তিনি বিশ্বাস করে এই মানবিকতাকে সম্মান করায় আইনের অস্তিত্বের ভিত্তি। উভয় পক্ষের বিতর্ক শোনার পর প্রত্যাশিতভাবে বিচারক শেষ পর্যন্ত ইউকিয়ামকে মৃত্যুদণ্ড দেননি, বরং সিদ্ধান্ত নেন তাকে সংশোধন সংস্থার অধীনস্থ একটি চিকিৎসায় আইসোলেশন কেন্দ্রে পাঠানো হবে, যেখানে সে বিশেষভাবে মরণব্যাধি রোগীর চিকিৎসার দায়িত্ব নেবে এবং নিজের জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করবে। কাকতালীয়ভাবে ইউকিয়ামকে যে চিকিৎসা প্রতিষ্ঠানে পাঠানো হয় সেটি ছিল চাই ইউন মেডিকেল সেন্টার, যেখানে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে শীর্ষ স্থানীয় চিকিৎসার দল রয়েছে।
তাছাড়া যদিও সে আবারও স্বাধীনতা পেয়েছে, তবুও তার পায়ে ইলেকট্রিক নজরদারি শিকল লাগানো আছে এবং দরজার বাইরে 24 ঘন্টা পাহারা বসানো হয়েছে। কিছুক্ষণ পর চাই ইউনের চেয়ারম্যান ঘোষণা দেন যে সমাজ কল্যাণ ও জনসাধারণের সহায়তার জন্য তারা ইউকিমের চিকিৎসার সর্বাত্মক সমর্থন দেবে। রায় ঘোষণার পর হানজুন ও ইউকিয়ামের সাক্ষাৎ হয়। ইউকিয়াম জানান তিনি অকৃতজ্ঞ নন এবং যাই হোক হানজুন প্রথম ব্যক্তি যিনি তাকে বিশ্বাস ও সমর্থন করেছিল। তাই চিকিৎসা তালিকা বের হলে তিনি প্রথমেই হানজুনের মেয়েকে চিকিৎসা করাবে। এই কথা শুনে হানজুন আশায় ভরে ওঠে, কিন্তু তার মেয়ের অবস্থা দিন দিন আর সংকটজনক হয়ে ওঠে। গতকাল হঠাৎ সে দৃষ্টিশক্তি হারায় এবং আজ তাকে নিবিড় পরিচর্যা কক্ষে ভর্তি করা হয়েছে। ডাক্তার হানজুনকে সবচেয়ে খারাপের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলে, কারণ তার মেয়ের অবস্থা মোটেই আশঙ্কাবাঞ্চক নয় এবং দেরি হলে তার প্রত্যাশিত আয়ু আরো কমে যাবে। হানজুনের কাছে পরিস্থিতি আরো জরুরি হয়ে ওঠে। তাই চাইউন সিদ্ধান্ত নেয় যে লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কোন কোন মরণ ব্যাধির রোগী ইউকিয়ামের চিকিৎসা পাবে। অল্প সময়ের মধ্যে ইউকিয়াম রোগীর তালিকা পায়, কিন্তু বিস্ময়করভাবে সেখানে হানজুনের মেয়ের নাম নেই। মেয়েকে বাঁচাতে হানজুন চিকিৎসা কেন্দ্রে গিয়ে ইউকিয়ামের সঙ্গে দেখা করে এবং এমনকি তার সামনে হাঁটু গেড়ে বসে যেভাবে হোক তার মেয়েকে বাঁচানোর জন্য অনুরোধ করে। হানজুনের কাছে এখন ইউকিয়ামই একমাত্র শেষ ভরসা, কিন্তু এই সংকটময় মুহূর্তে বিপদ ঘিরে থাকে। মামলার পরাজয়ের পর ছাজিয়ে বদলির মুখোমুখি হতে চলে, কিন্তু তিনি মন থেকে রাজি নন এবং তদন্তে বুঝতে পারে যে বহু বছর আগে ইউকিয়ামের গাড়ি দুর্ঘটনার পর যিনি তাকে চিকিৎসা করেছিল সে প্রফেসর হান অতীতে একটি অবৈধ চিকিৎসার মামলার সাথে জড়িত ছিল। সেই মামলায় প্রফেসর হান ভুক্তভোগীর সম্মতি আদায়ের জন্য কৌশল অবলম্বন করে অবৈধ মানবদেহ পরীক্ষা পরিচালনা করেছিল এবং তিনি প্রথম চিকিৎসক যিনি ইউকিয়ামের রক্তে বিশেষ প্রভাব আবিষ্কার করেছিল। প্রসিকিউটর দপ্তরের নথি প্রমাণ করে যে তখন প্রফেসর হানকে নির্দোষ মুক্তি দিয়েছিল চাজিয়ের সরাসরি মন্ত্রী এবং মৃত্যুদণ্ডের জোর সমর্থক সেই সাদা এমপি। নিজের পেশাগত অন্তর্দৃষ্টি দিয়ে চাজিয়ে বুঝতে পারে এই ঘটনার পেছনে অবশ্যই অজানা কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। তিনি মন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চাইলে মন্ত্রী তাকে সতর্ক করে যেন সুযোগ বুঝে থেমে যান এবং অকৃতজ্ঞের মতো আর তদন্ত না করে। এদিকে মামলার ভিতরে চাই ইউনের চেয়ারম্যান নিখোঁজ প্রফেসর হানকে খুঁজে বেড়াচ্ছে এবং অন্তস্থভাবে নির্দেশ দেন যে জীবিত হোক বা মৃত যেভাবেই হোক অবশ্যই তাকে খুঁজে বের করতে হবে। বহু ঘোরাঘুরির পর অন্তঃস্থন প্রফেসর হানের থাকার হোটেল খুঁজে পায়, কিন্তু তিনি খবর পেয়ে আগে পালিয়ে গেছে। হোটেলের কক্ষে তারা একটি পরীক্ষার নোট বই খুঁজে পায়, যা সঠিকভাবে বলতে গেলে ইউকিয়ামের ডায়েরি, কিন্তু খুব দ্রুত চেয়ারম্যান এই নোট বইয়ের চাই ইউনের চিকিৎসা গবেষণা দলের হাতে তুলে দেন এবং আদেশ দেন 1 সপ্তাহের মধ্যে ডায়েরির বিষয়বস্তুর ভিত্তিতে গবেষণার ফল বের করতে। সত্য অনুসন্ধানের জন্য চাই ইউনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে। জানা যায় বহু বছর আগে প্রফেসর হান ছিলেন চাই ইউনের প্রতিষ্ঠার সূচনাকারী চিকিৎসক এবং কথিত আছে তিনি ও চেয়ারম্যানের পিতা ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং একসাথে মরণ ব্যাধি নিয়ে গবেষণায় নিবেদিত ছিল। চেয়ারম্যান চাজিয়ার প্রশ্নের মুখে স্বীকার করে যে মানবদেহে পরীক্ষা সত্যি হয়েছিল, কিন্তু তার রোগীর পরিবারের সম্মতিতে করা হয়েছিল। পরে সেই পরিবারের লোভ বেড়ে আরো বেশি আর্থিক ক্ষতিপূরণ দাবি করায় উভয় পক্ষের মধ্যে মামলা গড়ায়। চাজিয়া তখন ইউকিয়ামের প্রসঙ্গ তোলে এবং বলে তার জানা মতে গাড়ি দুর্ঘটনার পর ইউকিয়াম দায়িত্ব জ্ঞানহীন অবস্থায় থাকার সময়েও চাই ইউনের পরীক্ষার বিষয়বস্তু ছিল। চেয়ারম্যান শান্তভাবে জবাব দেন যে ইউকিয়ামের উপর হওয়া পরীক্ষাও তার মায়ের স্বাক্ষরিত সম্মতির মাধ্যমে সম্পন্ন হয়েছিল। ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি চেয়ারম্যান আরো বলে তার নিজের পিতাও মরণ ব্যাধিতে মারা গেছে, তাই তার কাছে বেশি মানুষকে মরণ ব্যাধিতে দুঃস্বপ্ন থেকে মুক্ত করা এবং আরো ভালো ও উষ্ণ এক বিশ্ব গড়া জীবনের স্বপ্ন। কিন্তু চাজিয়ে স্পষ্ট মনে করে এক পুলিশ কর্মকর্তা তাকে বলেছিল যে ইউকিয়ামের মা ইতিমধ্যে মারা গেছে। সন্দেহ করে যে চাজিয়ে সূত্রদাতা কং পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করে এবং দুজনে মিলে ইউকিয়াম ও তার মায়ের পুরনো বাড়িতে যান। পুরনো বাড়ির দরজা তালা ঝুলছিল।
চা জিয়ে যখন ভেতরে ঢোকার উপায় খুঁজছিল, ঠিক তখনই হঠাৎ বাড়ির বাইরে কাউকে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে তাকে তাড়া করে, কিন্তু অসাবধানতা তাকে হারিয়ে ফেলে। তবে সৌভাগ্যক্রমে গলির মুখে তিনি হানজুনের সহযোগী সাংবাদিক জাও এবং এক সচিব মহিলার সঙ্গে দেখা করে, যাদের দেখে মনে হয় তারাও ইউকিয়ামের বাড়ির বিষয়ে খোঁজ নিতে এসেছে। চা জিয়ের সঙ্গে সহযোগিতার আশায় সচিব তাদের প্রাপ্ত তথ্য প্রকাশ করে। সচিবের তদন্ত অনুযায়ী সেই বছর ইউকিয়ামের মা জানতেন না যে তার ছেলে গাড়ি দুর্ঘটনায় পড়েছে এবং চারদিকে ছেলেকে খুঁজতে খুঁজতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি হৃদরোগে মারা যান। বলা হয় মৃতদেহ একটি সেতুর নিচে নদীর ধারে পাওয়া গিয়েছিল। সচিবের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হয়, কারণ সাধারণ হৃদরোগে আক্রান্ত রোগী এমনভাবে নদীতে গিয়ে পড়ে না। চা জিয়ে ইউকিয়ামের মায়ের ময়নাতদন্তের প্রতিবেদন বের করে, যেখানে স্পষ্ট লেখা ছিল তিনি সত্যি হৃদরোগে মারা গেছে। কিন্তু একই সঙ্গে চা জিয়ে দেখতে পান সেই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিল তার পরিচিত কং পুলিশ কর্মকর্তা। একই সময়ে হানজুন ও চা ইউনের অস্বাভাবিকতার আচরণ টের পান এবং কং কর্মকর্তার কাছ থেকে জানতে পারে যে প্রফেসর হানের বাড়ির সামনে নিয়মিত নজরদারি করা গাড়িগুলো চা ইউনের মালিকাধীন। এসব তথ্যের ভিত্তিতে হানজুন বিশ্লেষণ করে যে প্রফেসর হানের জড়িত অবৈধ চিকিৎসার মামলার পেছনে নিশ্চয়ই অন্য কোনো সত্য লুকিয়ে আছে এবং সম্ভবত ইউকিয়ামও সেই ঘটনায় জড়িত। এই কারণে হানজুন চা ইউনের সঙ্গে দেখা করে এবং চা জিয়ে নিজের বিভ্রান্তি প্রকাশ করে যে যদি চেয়ারম্যান বক্তব্য অনুযায়ী প্রফেসর হান তার পিতার ঘনিষ্ঠ বন্ধু ও চা ইউনের প্রতিষ্ঠার অর্ধেক কৃতিত্বের অধিকারী হন, তবে চা ইউন কেন তাকে নজরদারি করছে? চা জিয়ে সন্দেহ করে প্রফেসর হান হয়তো চা ইউনের নজরদারি এড়াতে আত্মগোপনে আছে। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চা জিয়ে নিজের পেশাগত জীবনে বাজি রেখে সত্য উদ্ঘাটনের পরিকল্পনা করে এবং যে কোনো মূল্যে অভ্যন্তরীণ রহস্য উদ্ঘাটনের শপথ নেন। একই সময়ে চা জিয়ে উদ্যতন ও পরামর্শ দিতে ছিল হানজুন এবং তিনি হঠাৎ মনোভাব বদলে সাহায্যের সিদ্ধান্ত নেন। প্রতিশ্রুতি দেন ইউকিয়াম সম্পর্কিত সমস্ত তথ্য তিনি চা জিয়ের সঙ্গে ভাগ করবে এবং বিনিময়ে চা জিয়েকেও প্রসিকিউটর দপ্তরের প্রাসঙ্গিক তথ্য ভাগ করতে হবে। সহযোগিতা সম্মত হওয়ার পর চা জিয়ে কং পুলিশ কর্মকর্তাকে খাবারের দাওয়াত দেন এবং খাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে জিজ্ঞেস করে তার আগের সহযোগী প্রসিকিউটর কে ছিল। কং কর্মকর্তা অসতর্কভাবে উত্তর দেন যে তিনি ছিলেন চা জিয়ের ঊর্ধ্বতম সেই মন্ত্রী এবং আরো অস্বাভাবিক বিষয় হলো এই মন্ত্রীও বহু বছর আগে প্রফেসর হানের অবৈধ চিকিৎসার মামলার সরাসরি দায়িত্বে ছিল। চা জিয়ে দেওয়ার তথ্য পাওয়ার পর হানজুনও অস্বাভাবিকতা অনুভব করে এবং ইউকিয়ামের মায়ের ও প্রফেসর হানের বিষয়ে জানতে চিকিৎসা কেন্দ্রে গিয়ে ইউকিয়ামের সঙ্গে দেখা করার পরিকল্পনা করে, কিন্তু গোপন ঝড় আগে নেমে আসে, কারণ সেদিন ইউকিয়ামের তালিকাভুক্ত অন্য এক রোগীর চিকিৎসা করতে হয় যার রোগ অত্যন্ত বিরল এবং বলা হয় এমন রোগ তিনি আগে কখনো দেখেননি। নিয়ম অনুযায়ী ইউকিয়ামকে হাতকড়া পরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তার শরীর থেকে রক্ত সংগ্রহ করে সেই রোগীর চিকিৎসা শুরু করা হয়। একই দিনে কং কর্মকর্তা একটি মৃতদেহ খুঁজে পায় এবং মৃত ব্যক্তি আর কেউ নন প্রফেসর হান। তদন্তে জানা যায় প্রফেসর হানের মৃত্যু 2 দিন আগেই হয়েছে এবং সেই রাতে চা জিয়ে ইউকিয়ামের বাড়ির বাইরে একজনকে তাড়া করেছিল। সন্দেহ করা হয় সেই ব্যক্তি সম্ভবত প্রফেসর নিজেই ছিলেন। চা জিয়ে প্রফেসর হানের মৃত্যুর বিষয়ে চিন্তিত থাকতেই হঠাৎ একটি ফোন পান এবং জানতে পারেন ইউকিয়াম হাসপাতাল থেকে পালিয়ে গেছে, কিন্তু তিনি জানতেন না এটি আসলে ইউকিয়াম ও হানজুনের যৌথ পরিকল্পনা। আরও জানা যায় কয়েকদিন আগে নিখোঁজ প্রফেসর হান প্রহরীকে ঘুষ দিয়ে গোপনে চিকিৎসা কেন্দ্রে গিয়ে ইউকিয়ামের সঙ্গে দেখা করেছিল এবং তাকে কেন্দ্রের চলাচলের পথ ও রোড সরবরাহ করেছিল। নিজের প্রাণে ঝুঁকি নিয়ে ইউকিয়ামের
সাহায্য করার পেছনে প্রফেসরের অন্য উদ্দেশ্য ছিল। ইউকিয়াম প্রতিশ্রুতি দিয়েছিল যে সে সারা জীবন নিজের শরীর থেকে রক্ত দিতে পারবে না এবং পরিকল্পনা সফল হলে সে প্রকৃত চিকিৎসা উদ্ভাবন করবে এবং প্রফেসরের আজীবনের স্বপ্ন বাস্তবায়ন করবে। অধ্যাপকের আজীবন স্বপ্ন বাস্তবায়নের জন্য মেডিকেল সেন্টার থেকে ইউকিয়ামের পালানোর কয়েক ঘন্টা আগে থেকেই শুরু হয়েছিল। সেই সময় তার মেয়েকে বাঁচাতে হানজুন ইউকিয়ামের সাথে দেখা করতে যায়। ইউকিয়াম মূলত অধ্যাপক হানের সাথে একটি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন অধ্যাপকের মৃত্যুর সাথে সাথে ইউকিয়াম কেবল হানজুনের উপর তার আশা রাখতে পারে। হানজুন তাকে পালাতে সাহায্য করলে তার মেয়েকে সুস্থ করার প্রতিশ্রুতি দেন। হানজুন সাহায্য করতে রাজি হওয়ার পর ইউকিয়াম ক্লিনিক্যাল চেয়ারম্যানের সাথে একটি সাক্ষাতের অনুরোধ করে। ইউকিয়াম ইতিমধ্যে অনুমান করেছে চেয়ারম্যান তার চিকিৎসার নোটবুকটি নিয়েছে, কিন্তু তিনি চেয়ারম্যানকে মনে করিয়ে দেয় যে নোটবুকটি একটি অকেজো। তাকে ছাড়া মারাত্মক রোগের কার্যকর ওষুধটি ব্যাপকভাবে উৎপাদন করা সম্ভব নয়। তাছাড়া ইউকিয়াম দৃঢ়ভাবে বিশ্বাস করত যে তিনি ছাড়া কেউই তার রক্তের অবস্থা বোঝে না এবং পরীক্ষার অগ্রগতি বা কার্যকর ওষুধের বিকাশ নিয়ন্ত্রণ করতে কেউই পারবে না। অন্য কথায়, চেয়ারম্যান যদি ওষুধ থেকে অর্থ উপার্জন করতে চায় তাহলে তাকে ইউকিয়ামের উপর নির্ভর করতে হবে এবং তার চিকিৎসা করতে হবে। ইউকিয়ামের আত্মবিশ্বাসী বিশ্লেষণ শুনে চেয়ারম্যান অবশেষে তার আসল অস্বস্তি প্রকাশ করে। পরে ইউকিয়ামকে হাতকড়া পরানো হয় এবং মিডিয়ার নজরদারির অধীনে মারাত্মক অসুস্থতায় আক্রান্ত আরেকটি শিশুর চিকিৎসার জন্য চিকিৎসা প্রদর্শনী স্থানে পুনরায় প্রবেশ করে। কিন্তু আজ ছিল ইউকিয়ামের পালানোর দিন। ইউকিয়াম যখন হাসপাতাল রুমে প্রবেশ করে তখন মুখোশ পরা হানজুনও একই সময়ে ঘটনাস্থলে প্রবেশ করে। ইউকিয়ামের নির্দেশিত পথ অনুসরণ করে হানজুন নজরদারি এবং নিরাপত্তা এড়িয়ে সফলভাবে পোশাকের লুকানো ব্যাগটি উদ্ধার করে। কয়েকদিন আগে অধ্যাপক হান ঘটনাস্থলে লোকদের ঘুষ দিয়েছিল। তার নির্দেশ অনুযায়ী ঘুষ নেওয়া কর্মীরা বিক্ষোভস্থলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। আবছা আলোয় ইউকিয়াম দ্রুত অপারেশন রুমের চিকিৎসা কর্মীদের সাথে মোকাবিলা করে এবং তারপর অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নেমে পালিয়ে যান। নিরাপত্তার রক্ষীরা ইতিমধ্যে ইউকিয়ামের পালানো পথ খুঁজে পেয়ে তল্লাশি শুরু করে। সৌভাগ্যবশত হানজুন বাইরে অপেক্ষা করছিল। হানজুনের তৈরি পোশাক পরে ইউকিয়াম সফলভাবে হানজুনের গাড়িতে উঠে পালিয়ে যান। যাই হোক, পথে হানজুন লক্ষ্য করে যে একটি পরিবহন গাড়ি তাদের অনুসরণ করছে। গতি বাড়ানোর সময় হানজুন জরুরিভাবে তার সঙ্গীর সাথে যোগাযোগ করে সাংবাদিককে ডেকে পাঠান। দুর্ভাগ্যবশত গাড়িটি দাওয়াকারীদের দ্বারা ধাক্কা খায়, যার ফলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইউকিয়াম আহত হন। হানজুন পরিবহন কর্মীদের সঙ্গে যুক্তি করার চেষ্টা করে, কিন্তু তারা পিছু হটতে অস্বীকৃতি জানান। সৌভাগ্যবশত সাংবাদিকরা সময় মতো বিরোধীদের থামাতে সাহায্য করার জন্য পৌঁছে যান, যার ফলে হানজুন এবং ইউকিয়াম সফলভাবে পালাতে সক্ষম হন। হানজুন ইউকিয়ামকে এমন একটি বাড়িতে নিয়ে যান যেখানে তার স্ত্রী তাদের মেয়েকে নিয়ে এসেছিল, যার জরুরি অপারেশনের প্রয়োজন ছিল। হানজুন তার স্ত্রী একজন ডাক্তারকে ইউকিয়ামের ক্ষত চিকিৎসায় সাহায্য করার জন্য বলে। অপ্রত্যাশিতভাবে ইউকিয়াম তার নিজের নিরাপত্তাকে উপেক্ষা করে প্রথমে হানজুনের মেয়েকে বাঁচানোর জন্য জোর দিয়েছিল। সময় ফুরিয়ে যাওয়ার সাথে সাথে ইউকিয়াম নিজের রক্ত টেনে মেয়েটির শরীরে ইনজেকশন দেওয়ার জন্য সবকিছু ঝুঁকি নিয়ে ফেলে। অপারেশনের পর ক্লান্তির কারণে ইউকিয়াম অজ্ঞান হয়ে পড়ে। ইউকিয়ামের নিরাপত্তা এবং হানজুনের মেয়ের অপারেশন সাফল্য অনিশ্চয়তা ছিল, তবে ইউকিয়ামের নিখোঁজ হওয়ার সাথে সাথে কাইজনের অবরুদ্ধ সংকটে পড়ে যান। সম্প্রতি যানবাহন পরিদর্শন দল কাইয়ুনের তল্লাশি পরিকল্পনা করেছিল। মূলত উচ্চপদস্থ প্রসিকিউটর তল্লাশি পরোয়ানা জারি করতে অস্বীকৃতি জানিয়েছিল, কিন্তু যানবাহন পরিদর্শন দল ইতিমধ্যেই হানজুনের সচিবের সাথে একটি চুক্তিতে পৌঁছেছিল। সচিবের তদন্তে জানা গেছে যে উচ্চপদস্থ প্রসিকিউটর এবং মৃত্যুদণ্ড বাতিলের পক্ষ ছিলেন এমন একজন কংগ্রেসের ভাই,
জোটবদ্ধ ছিল রাজনৈতিক তহবিল সংগ্রহের জন্য কংগ্রেসের শেল কোম্পানি প্রতিষ্ঠাকে সমর্থন করেছিল। যানবাহন পরিদর্শন দল এটিকে তাদের ঊর্ধ্বতম মুখোমুখি করার জন্য ব্যবহার করেছিল। অবিলম্বে অনুসন্ধান পরোয়ানা অনুমোদন দাবি করেছিল। ঊর্ধ্বতমরা নিষ্ক্রিয় অবস্থায় ছিল এবং সহযোগিতা করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তল্লাশি পরোয়ানা হাতে নিয়ে যানবাহন পরিদর্শনের দল প্রথমে বাইয়ের অফিসে তল্লাশি চালায় এবং তারপর একটি দলকে কাইয়ুন মেডিকেলে নিয়ে যায়। যাই হোক, কাইয়ুনের চেয়ারম্যান কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে যান। চেয়ারম্যান বর্তমানে শেয়ার হোল্ডার এবং বিনিয়োগকারীদের সাথে বৈঠক করছিল, যারা তাকে জিজ্ঞাসাবাদ করছিল ইউকিয়ামের পালিয়ে যাওয়া এবং কাইয়ুনের তদন্তকারী থাকায় যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে তাহলে কাইয়ুনের শেয়ার মূল্যহীন হয়ে পড়বে। চেয়ারম্যান বিষয়টি সাবধানে প্রতিশ্রুতি দেয়। অলৌকিকভাবে ওষুধ থেকে লাভের লোভে চেয়ারম্যান প্রয়োজনীয় যে কোনো উপায় অবলম্বন করতে রাজি ছিল। আসলে তিনি অধ্যাপক হানকে হত্যা করেছিল। আগের দিন অধ্যাপক হান চেয়ারম্যানের কাছে ইউকিয়ামকে প্রথম উদ্ধার করার জন্য অনুরোধ করেছিল। অধ্যাপক জানতেন যে অলৌকিক ওষুধের গবেষণা চালিয়ে যেতে হলে যত তাড়াতাড়ি সম্ভব রোগীদের উপর ইউকিয়ামের চিকিৎসা বন্ধ করতে হবে, অন্যথায় ইউকিয়ামের শরীর এবং রক্ত অবশেষে নিঃশেষ হয়ে যাবে। অধ্যাপকের জন্য তার জীবনের গবেষণার ফল রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, চেয়ারম্যান তার পরামর্শ উপেক্ষা করেছিল এবং এমনকি তার শরীরে কোনো পরিবর্তন আসার আগে ইউকিয়ামের রক্ত নিষ্কাশিত করার পরিকল্পনা করেছিল। এখন অধ্যাপকের মৃত্যু এবং ইউকিয়ামের পালানোর সাথে সাথে যানবাহন পরিদর্শনের চাপ এবং পরিবহনের অসুবিধা অপরিসীম। সৌভাগ্যবশত রাতে ইউনজুনের স্ত্রী ইউকিয়াম জেগে ওঠে এবং হানজুনের মেয়েও অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠে। এখন হানজুন এবং ইউকিয়াম অবশেষে একে অপরের প্রতি সৎ থাকার সিদ্ধান্ত নেন। হানজুন বুঝতে পারে যে ইউকিয়াম স্বভাবই একজন দুষ্ট ব্যক্তি ছিলেন না। তাদের প্রাথমিক বিচ্ছেদের কারণ ছিল তার উপর তার আশ্বাসের অভাব। এখন হানজুন আন্তরিকভাবে ইউকিয়ামকে ধন্যবাদ জানান। ইউকিয়ামকে অন্ধকার কাটিয়ে একটি উজ্জ্বল নতুন জীবনের সূচনা করতে পারবে এই আশায় ইউকিয়াম রাতে হানজুনকে একটি সেতুতে নিয়ে যান, যেখানে তিনি এমন একটি গোপন কথা প্রকাশ করে যা তিনি আগে কখনোই হানজুনকে বলেননি। গাড়ি দুর্ঘটনার আগে ইউকিয়াম এবং তার মা বেঁচে থাকার জন্য একে অপরের উপর নির্ভর করত। সেই সময় ইউকিয়াম ছিল শহরের গর্ব এবং মেডিকেল স্কুলের সেরা ছাত্র। একদিন ইউকিয়াম হঠাৎ করে সুসংবাদ পান। অধ্যাপক হান তার গবেষণাপত্রটি পড়েছিল এবং তার সাথে দেখা করতে চেয়েছিল। তবে সম্মতিসূচক বৈঠকের রাতে ইউকিয়াম একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর ইউকিয়ামকে কাইয়ুন গ্রুপের অধীনে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি পরীক্ষা নিশ্চিত করা হয় যে ইউকিয়ামের পরিচয়পত্র বহন করা হয়নি এবং তার রক্ত অত্যন্ত অস্বাভাবিক ছিল। মেয়র লি, যিনি মারাত্মক অসুস্থতায় নিরাময়ের জন্য গবেষণা করতে আগ্রহী ছিল, তার জন্য ইউকিয়াম ছিল একজন আদর্শ পরীক্ষার বিষয়। তারপর থেকে ইউকিয়ামকে গোপনে হাসপাতালের ভিতরে লুকিয়ে রাখা হয়। এই সময় তার সন্দেহবিদ মা ইউকিয়ামের অবস্থান অনুসন্ধান করছিল। যাই হোক, পুলিশ অফিসার এবং কাইয়ুন গ্রুপের সংযোগ করে তার মাকে মিথ্যা বলে যে ইউকিয়াম গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। যাই হোক, তার মায়ের তদন্তে জানা গেছে যে দুর্ঘটনার সময় ইউকিয়াম মারা যাননি। মা বুঝতে পারে ছেলে হত্যার সাথে কাইয়ুন হাসপাতালে অঙ্গিভঙ্গিভাবে জড়িত। ন্যায় বিচারের জন্য মরিয়া মা, তিনি কাইয়ুনের বিরুদ্ধে চিকিৎসাগত অবহেলা মামলা দায়ের করার জন্য প্রমাণ সংগ্রহ করতে থাকে। এই প্রক্রিয়া চলাকালীন তিনি বুঝতে পারে যে কাইয়ুনে একটি গোপন তথ্য লুকিয়ে রেখেছে। তার অবৈধ চিকিৎসা পরীক্ষার জন্য পরিচয়পত্র বা পারিবারিক সংযোগ ছাড়াই রোগীদের ব্যবহার করছে। গোপন রহস্যের মূলে পৌঁছানোর পর কাইয়ুন প্রথমে আক্রমণ করে এবং দেয়ালে থাকা ব্যক্তিকে হত্যা করে। পরে তাদের গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক খানের দলকে প্রতিস্থাপন করা হয়। গবেষণা তথ্য ফাঁস করা রোধ করার জন্য
কাইয়ুন দিনরাত অধ্যাপকের উপর নজরদারি শুরু করে। ঠিক তখনই একটি গাড়ি দুর্ঘটনার পর ইউকিয়াম তার উদ্ভিজ্জ অবস্থা থেকে জেগে ওঠে। কাইয়ুনের নিয়ন্ত্রণ থেকে বাঁচতে অধ্যাপক হান অনুমতি ছাড়াই ইউকিয়ামকে ধরে নিয়ে যান। ইউকিয়াম বাড়ি ফিরে আসে এবং তার মায়ের হত্যার আগে রেখে যাওয়া অসংখ্য তদন্তমূলক সূত্র বুঝতে পারে। এই সূত্রগুলির মাধ্যমে ইউকিয়াম কেবল কাইয়ুনের অবৈধ পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে জানতে পারেননি এবং তার মায়ের তদন্তের মাধ্যমে যানবাহন পরিদর্শন হান জোন এবং প্রতিবেদন যাওকে শনাক্ত করে। এরা মূলত সেই ব্যক্তিদের মধ্যে ছিল যাদের কাছ থেকে মা সাহায্য চেয়েছিল। তদন্তমূলক উপকরণ পাওয়ার পর ইউকিয়ামের তথ্য যাচাই করে এবং শেষ পর্যন্ত সত্যতা নিশ্চয়তা করে। কংগ্রেসের বাই পুলিশ অফিসার এবং অন্যদের সাথে কাইয়ুনের চেয়ারম্যানের সাথে যোগসমতা ছিল। প্রত্যেকে যা চেয়েছিল তা পেয়ে গিয়েছিল। আজ রাতে শেয়ারের দাম আরো কমতে না দেওয়ার জন্য চেয়ারম্যান ইউকিয়ামকে খুঁজে বের করার জন্য একটি বিশাল বাহিনীকে একত্রিত করে তাকে তার সাথে ফিরে আসার দাবি করে। ইউকিয়াম প্রত্যাখ্যান করে এবং তার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য চেয়ারম্যানকে হত্যা করার চেষ্টা করে। আক্রমণের সময় ইউকিয়াম চেয়ারম্যানকে তার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। দেখা যায় যে চেয়ারম্যান নিজেও ভুক্তভোগীদের একজন। কাইয়ুনের জন্য পরীক্ষার বিষয় হয়ে উঠেছিল, তবে চেয়ারম্যান দাবি করে যে তিনি ছিল ভিন্ন। বহু বছর আগে চেয়ারম্যানের বাবা উপযুক্ত পরীক্ষার্থী খুঁজে পাননি এবং তার বাবাকে সাহায্য করার জন্য তরুণ চেয়ারম্যান তার বাবার পরীক্ষার বিষয় হাতে স্বেচ্ছায় মনোনিবেশ করে। ইউকিয়াম একজন পাগলের ব্যাখ্যা মেনে নিতে পারে না এবং আগের চেয়ারম্যানের কাছ থেকে পালিয়ে যান। তিনি আর এই পাগলকে পৃথিবীকে জন্মাতে দিতে পারে না। সেই মুহূর্তে প্রসিকিউটর পুলিশ নিয়ে আসে। পুলিশ ইউকিয়ামের উপর গুলি চালায়, কিন্তু হানজুন সাহসের সাথে তাকে গুলি থেকে রক্ষা করে। আহত অবস্থায় হানজুন ইউকিয়ামকে থামাতে অনুরোধ করে, বলে যে তারা দুজনেই ক্লান্ত। হানজুনের প্ররোচনায় ইউকিয়াম ইচ্ছাকৃতভাবে পুলিশের দিকে হেঁটে যান, কিন্তু তার প্রত্যাশা অনুযায়ী মারাত্মক গুলিটি তার মুখোমুখি হয়। গুলিবিদ্ধ হওয়ার পর ইউকিয়াম নদীতে পড়ে যান। ইউকিয়ামের আত্মত্যাগের ফলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। চেয়ারম্যানকে গ্রেফতার করা হয় এবং তার সাথে সংযোগকারী কাউন্সিলের বিরুদ্ধে প্রসিকিউটররা তদন্ত করে। মৃত্যু বেছে নেওয়ার আগে ইউকিয়াম হানজুনকে একটি নথি দেন, যেখানে কাইয়ুনের বছরের পর বছর ধরে পরিচালিত অবৈধ চিকিৎসার পরীক্ষার প্রমাণ রয়েছে, যা প্রমাণ করে যে কাইয়ুনের উন্মাদের ফলে 200 জনেরও বেশি নিরাপদ মানুষ মারা গেছে। তবে যানবাহন পরিদর্শনের কাইয়ুনের বিরুদ্ধে তদন্ত বাধাগ্রস্ত হয়, কারণ কাইয়ুনের পেছনে ইন্সপেক্টরের বাবা ছিলেন চেয়ারম্যান। চেয়ারম্যানের বাবা তার মেয়েকে থামাতে রাজি করতে চেয়েছিল। সৌভাগ্যবশত ইন্সপেক্টরের একজন বাধ্য কন্যা ছিল না। তার ঊর্ধ্বতম কর্মকর্তা এবং বাবা যতই চাপ প্রয়োগ করুক না কেন, সে এখনো থামবে না। হানজুন সে পরিচিত শেল্টারে পৌঁছেছিল, ইউকিয়ামের বাড়িতে পাওয়া একমাত্র মারাত্মক অসুস্থতার চিকিৎসার ওষুধটি নিয়ে। এটি ছিল ইউকিয়ামের তার প্রতি শেষ নির্দেশ। ইউকিয়াম হানজুনের এই অলৌকিক ওষুধটি ধ্বংস করার বিকল্প পদ্ধতি চেয়েছিল। স্বার্থের দ্বন্দ্বের সাথে সম্পর্কিত দ্বন্দ্বকে বাধাগ্রস্ত করা, নাকি চিকিৎসা এবং জীবন বাঁচানোর জন্য ওষুধ ব্যবহার করা, সবকিছু হানজুনের পছন্দের উপর নির্ভর করে। দ্বিধাগ্রস্ত হানজুন প্রথমে ওষুধটি ফেলে দেওয়ার কথা ভাবছিল, কিন্তু তারপরে ফোনের অপর প্রান্ত থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। এটি ছিল ইউকিয়াম। মনে হচ্ছে ইউকিয়াম এখনো মারা যায়নি। এখানে সমস্ত এপিসোড এখানে শেষ হয়। পরবর্তীতে আরো এরকম নতুন ড্রামা দেখার জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আরো একটি নতুন ড্রামাতে। ধন্যবাদ সবাইকে।